আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন, আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে। আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা, যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি, তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। মেজো ভাবি, তুমি কি কোনো কারণে আমার উপর অনেক বিরক্ত? আমি কি কোনো অপরাধ করেছি? বলো না, তুমি আমার উপর এত বিরক্ত কেন? অথই মিনমিন গলায় চরম বিরক্তি নিয়ে বলল, যত সব আদিক্ষেতা, আমার আর সহ্য হয় না। কথাটা বলে অথই হনহনিয়ে উষাকে সাইড কাটিয়ে কিচেন থেকে চলে গেল। উষা অবাক চোখে একবার অথইর দিকে তাকিয়েছিল। হঠাৎ অথই কি হলো তা সে বুঝতে পারছে না। এতদিন অদ্বিত ভালোই ছিল। উষার চোখে কার্নিশ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। অথইর কথা সে শুনতে পেয়েছে। জিনিয়া পরিস্থিতি সামলানোর জন্য উষাকে একটু আড়লে ডেকে নিয়ে বলল, উষা, তুমি কিছু মনে করো না ওর কথায়। আসলে এই সময় মেজাজ একটু বিগড়ানোই থাকে, মোরসুইং তো অহরহর থাকেই। উষা ভীষণ খারাপ লেগেছে। তার সাথে কখনো কেউ এরকম কথা বলেনি। উষা একটা চাপা দীর্ঘশ্বাস টেনে বলল, কোনো সমস্যা নেই বড় ভাবি, আমি বুঝতে পারছি। কথাটা বলে অনলকে কোলে নিয়ে ড্রয়িং রুমের দিকে চলে গেল। জিনিয়া কিছু সময় ভেবে সিদ্ধান্ত নিল এই বিষয়ে অথৈর সাথে কথা বলতে হবে। এরকম চলতে থাকলে উষা ভাইয়ের কাছে বিষয়টা চলে যাবে। তখন জিনিয়াকে বকা শুনতে হবে সে কেন এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি তার জন্য। গতকালের কথা ভেবে জিনিয়া এখনো চিন্তিত। সে জানতো এমন হবে, কিন্তু এত তাড়াতাড়ি তা ভাবেনি। ভাইয়ের চিন্তায় তার জীবন অর্ধেক শেষ হতে বসলো। সেখানে আকর্ষী আবার এই ঝামেলা হাজির। আজ 5 ভাই সন্ধ্যার সময় বাসায় ফিরেছে। অনেকদিন ধরে বোনকে ঠিক মতো সময় দিতে পারছে না তারা, তাই ভাবলো আজ একটু সময় বের করতে পেরেছে যখন বোনকে নিয়ে কাটানো যাক। অর্ণব ও আদিলের মাঝে চুপ করে বসে আছে উষা। অনল তার ছোট চাচা অপরূপের কোলে। অপরূপের সাথে তার বেশ ভাব। ঈশান বিপরীতে সোফায় বসে মোবাইল ঘাঁটছে আর আর চোখে সবাইকে লক্ষ্য করছে। ঈশাত একটা ম্যাগাজিন নিয়ে উল্টে পাল্টে দেখছে। হঠাৎ আদিল অনলকে প্রশ্ন করলো, তোমরা আর কি চাই অনল? ভাইও নাকি বোনু? অনল দাঁত দিয়ে আঙ্গুলের নখ কামড়াচ্ছিল। বড় চাচার প্রশ্ন শুনে একবার তার দিকে তাকিয়ে আবারও নিজের কাজে মনোযোগ দিল। অর্ণব ছেলেকে মৃদু স্বরে ধমক দিয়ে উঠল। বারবার ধমক খেয়ে অনল লক্ষ্মী ছেলের মতো বলল, আমার একটা বোনু চাই। ঈশান ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কেন বনু চাই? অনল মোচড়ামুচড়ি করে অপরূপের কোল থেকে নেমে উষার দিকে ছুট দিল। উষার কোলে চুপটি করে বসে উত্তর দিল, আমার একটা বোনু হলে আমিও তোমাদের মতো করে বোনুকে আঁকড়ে রাখবো। তোমরা যেমন রানীকে অনেক আদর করো, আমিও তেমন আমার বোনুকে অনেক আদর করব। কেউ বোনুকে কিছু বললে শান চাচ্চুর মতো ইচ্ছে মতো মার দিব। অনলের কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। জিনিয়া চায়ের ট্রে নিয়ে টি টেবিলে রেখে মুচকি হেসে শাসনের সুরে অনলকে বলল, পাচিপাড়া হচ্ছে? অনল মুখ টিপে হেসে বলল, একটুও না। অপরূপ একবার উপরের দিকে তাকিয়ে জিনিয়াকে জিজ্ঞেস করলো, মেজো ভাবিকে দেখছি না, সে কোথায়? জিনিয়া একবার উপরের রুমের দিকে তাকিয়ে মুখ কালো করে ফেললো। তারপর অপরূপের দিকে তাকিয়ে মুখে হাসি ফুটিয়ে বলল, আছে হয়তো ওর রুমে। আদিল উষার দিকে তাকিয়ে বলল, বনু, যা তো গিয়ে তোর মেজো ভাবিকে ডেকে নিয়ে আয়। ভাইয়ের কথা শুনে উষা চোখ বড় করে আদিলের দিকে তাকালো। সে কিছুতেই অথয়ের সামনে পড়তে চায় না। আজও অথই একে বাকে পেয়ে বেশ কিছু কড়া কথা শুনিয়ে দিয়েছে, যার দরুন সে অথয়ের সামনে যেতে চাইছে না। উষা ঠকিলে আমতা আমতা করে বলল, মেজো ভাইও আমি। আদিল কপাল কুঁচকে উত্তর দিল, হ্যাঁ তুই। কোনো সমস্যা? উষা একবার জিনিয়ার দিকে তাকিয়ে তারপর বলল, না, কোনো সমস্যা নেই। ঈশান কিন্তু তীক্ষ্ণ চোখে সব লক্ষ্য করেছে। বোনের মুখে এক্সপ্রেশন সে দেখেছে। এক ভ্রু উঁচু করে বলল, কি হয়েছে কালুর মা? উষার কথা লুকাতে সামনের পাটি দাঁত দেখিয়ে বলল, কিছু না। জিনিয়া উষাকে বাঁচাতে তাড়াহুড়ো করে বলল, উষা,
তোমার যাওয়ার দরকার নেই, তুমি বসে গল্প করো, আমি গিয়ে দেখে আসি অথই কি করছে। এমনি আমি এখন উপরে যেতাম, দুজা মিলে একসাথে গল্প করব আর চা পান করব। ঈশাদ বলল, তাহলে তোমার এখানে থাকার দরকার নাই, আমরা ভাই বোন মিলে গল্প করি, তুমি বরং তোমার কাজে যাও। জিনিয়া 2 কাপ চা নিয়ে উপরে চলে গেল। যাওয়ার আগে উষার দিকে এক পলক তাকালো। উষা কৃতজ্ঞতার হাসি দিল। জিনিয়া হাসতে হাসতে উপরে চলে গেল। এইসব ঘটনা সবার চোখ থেকে আড়াল হলেও সিক্রেট এজেন্সি কর্মী আদিলের চোখ থেকে কিন্তু আড়াল করা এত সহজ নয়। সে মনোযোগ দিয়ে সবকিছু খেয়াল করছে। ঈশানেরও একটু একটু খটকা লেগেছে। কেটে গেছে আরো একটি দিন। আজ কলেজ থেকে আসার পর থেকে উষা ঘুমিয়ে কাটিয়েছে। জিনিয়া কয়েকবার ডাকতে এসেছিল, কিন্তু উষা উঠেনি। তার এখন একা থাকতে ভীষণ ভালো লাগে। সন্ধ্যার সময় উঠে থুম মেরে কিছু সময় বসে থাকলো। ঘন্টাখানিক ঘুমানোর তার মাথায় এখন ঝিমঝিম করছে। আলসেমি নিয়ে উঠতেই ইচ্ছে করছে না, কিন্তু এই মুহূর্তে 1 কাপ কফি কিংবা চা না খেলে তার মাথা ঠিক হবে না। তাই কোনো মতে নিজেকে টেনে টুনে কিচেনের দিকে রওনা দিল। যাওয়ার আগে বড় ভাবি রুমে উকি দিল। জিনিয়া তার ছেলে অনলকে সর্বর্ণ ব্যঞ্জনবর্ণ পড়াচ্ছে। ভাবিকে ডিস্টার্ব করতে ইচ্ছে হলো না। ধীর পায়ে এগোতে লাগলো। মেজো ভাবির রুমের সামনে দিয়ে যাওয়ার আগে তার রুমে একটু উকি দিল। অথই বারান্দায় দরজার সামনে দাঁড়িয়ে কারোর সাথে মোবাইলে কথা বলছে। উষা দাঁড়ালো না, দ্রুত পায়ে কিচেনে চলে গেল। 10 মিনিট সময় ব্যয় করে 1 কাপ কড়া কফি করে আনলো উষা। ড্রয়িং রুমে বসে টিভি অন করলো। টিভি দেখতে মন চাইল না, কিন্তু সময়ের চ্যানেল পাল্টে টিভি বন্ধ করে রুমের দিকে পা বাড়ালো। রুমটা পুরো অন্ধকার করে রাখলো। দরজা আটকে ড্রিম লাইটটা জ্বালিয়ে দিতেই একটা গভীর কণ্ঠ উষার কানে ভেসে আসলো, লাইট জ্বালিও না প্লিজ। উষা ভয় পেয়ে গেল। কণ্ঠটা পুরুষের। তার রুম তো কারো আসার কথা নয়, আর কোনো পুরুষ মানুষ তো নয়। ভূতপ্রেত জিনদের কথা তার মনে পড়েছে এখন। গলা শুকিয়ে আসছে, হাত পা প্রচন্ড কাঁপছে। কাঁপা কাঁপা গলায় বলল, কে কে? আবছা আলোতে উষা দেখলো তার বিছানায় কেউ একজন শতান হয়ে শুয়ে আছে। অবয়বটা পুরুষের। সে আবারও প্রশ্ন করলো, কে আপনি? অপর পাশ থেকে এবার আকুতি মিশ্রিত কণ্ঠ এসে উষার কানে বাড়ি খেলো, যার মধ্যে ছিল হাজারো আকুলতা। যা শুনে উষার দম বন্ধ অনুভূতি হতে লাগলো। কণ্ঠটা যে তার বড্ড চেনা, সেই চিরচেনা মানুষের কণ্ঠ, যাকে সে পেয়েও নিজের দোষে হারাতে বসেছিল। থমকে দাঁড়ালো সে। আবারও আকুতি মাখা কণ্ঠ এসে উষার কানে লাগলো, মাথাটা একটু টিপে দিবে উষারানী, বড্ড বেশি যন্ত্রণা করছে। মাথাটা একটু টিপে দিবে উষারানী, বড্ড বেশি যন্ত্রণা করছে। উষার হৃদযন্ত্রটা থেমে যাওয়ার জোগান। কতদিন পর সেই আকুল ভরা কণ্ঠ। তার হৃদপিণ্ডটা সমান তালে ঠিপ ঠিপ করেই যাচ্ছে। উষা যেখানে ছিল সেখানে বরফের মতো দাঁড়িয়ে রইল। তার কাছে মনে হচ্ছে কোনো এক অদৃশ্য শক্তি তাকে আটকে রেখেছে, যার দরুন সে এগোতে পারছে না। আবার মন বলছে এটা তার স্বপ্ন, ভেঙে গেলে সব হাওয়ায় মিলিয়ে যাবে। এটা যদি স্বপ্ন হয় তবুও সে এত দ্রুত ভাঙতে দিতে চায় না। উষার থমকে দাঁড়ানোতে জিবরান চোখ দুটো ছোট ছোট করে তাকালো। মেয়েটা যে ঘরে আছে তা বুঝতে পেরে মুচকি হাসলো। এভাবে ভরকে দিতেই তো প্ল্যানটা করেছিল। আর মোড়া ভেঙে উষাকে ডাকলো, কি হলো, এভাবে দাঁড়িয়ে থাকবে? উষা চমকে গেল। হাত একটা চিমটি কাটলো। ব্যথা পেতেই দ্বিগুণ অবাক হলো। না, এটা স্বপ্ন নয়। জিবরান তার সামনে, কিন্তু তার পা দুটো যে চলছে না। জড়তা এসে ভিড়েছে তার মনে। জিবরান চোখ দুটো খোলা রেখে আবছা আলোতে উষাকে দেখে যাচ্ছে। এর মধ্যে উষা একটা কাণ্ড বাঁধিয়ে বসলো। দ্রুত পায়ে রুমের লাইট জ্বালিয়ে বিছানার দিকে তাকালো। জিবরান চোখের উপর হাত দিয়ে চিৎকার করে উঠল, লাইট বন্ধ করো প্লিজ, আমার চোখে লাগে। উষার মনে হচ্ছে কোনো জিন বা ভূত জিবরানের রূপ ধরে তার খাটে শুয়ে আছে, তাই লাইট জ্বালিয়েছে। যদি জিন বা ভূত হয় তাহলে তো লাইটের আলোয় তাকে দেখা যাবে না। কিন্তু খাটের উপর আস্ত মানুষ দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো।
কফি ঠান্ডা পানি হয়ে গেছে। সেটা ড্রেসিং টেবিলের উপর রেখে ড্রয়ার থেকে মাথা ব্যথার বাম হাতে নিল। ধীর পায়ে জিব্রানের সামনে দাঁড়ালো। তার হাত পা ভীষণ কাঁপছে, হৃৎপিণ্ডটা ধুকপুক করিয়ে যাচ্ছে। হঠাৎ করে আমরা যখন অপ্রত্যাশিত বস্তু পেয়ে যাই তখন যেই অনুভূতি হয় সেই অনুভূতি উষার রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে। জিব্রান চোখের উপর ডান হাত রেখে শুয়ে আছে, তার মুখে বিরক্তির আভাস। উষা ঢোক গিলে আমতা আমতা করে বলল, হাতটা সরান। জিব্রান চোখের উপর থেকে হাত না সরিয়ে নিচু কণ্ঠে বলল, তুমি আগে লাইট বন্ধ করো, আমি লাইটের আলোতে তাকাতে পারছি না। উষার কানে কথাটা ঢুকলো না। সে এক ধ্যানে জিব্রানকে দেখছে। তার তৃষ্ণার্ত চোখ কতদিন ধরে একে দেখতে চাইছে। আজ তার দেখা মিলল। মন ভরে সে দেখবে। উষার কোনো আওয়াজ না পেয়ে জিব্রান ফট করে হাত সরিয়ে তাকালো। দুজনের চোখাচোখি পড়তে উষা বিব্রত হয়ে গেল, লজ্জায় কুকড়ে গেল। হুট করে লজ্জা কোথা থেকে যেন আসলো। উষা চোখ তুলে আর জিব্রানের দিকে তাকাতেই পারল না। জিব্রান উষার লজ্জা মাখা মুখ দেখে এক গাল হাসলো। তারপর ক্ষীণ গলায় আকুতি কণ্ঠে বলল, লাইট বন্ধ করো প্লিজ। উষা এক পলক জিব্রানের দিকে তাকালো। চেহারায় কি হাল করেছে! হাস্যোজ্জ্বল চেহারাটা মলিন হয়ে গেছে। চোখের নিচে ডার্ক সার্কেল দেখা বোঝা যাচ্ছে এতদিন ঠিকমতো ঘুমায়নি। উস্কো খুস্কো চুলগুলো জানান দিচ্ছে এর যত্ন নেওয়া হয়নি বহুদিন ধরে। সবসময় নিজেকে পরিপাটি করে রাখা ছেলেটা এই অগোছালো ভাবটা উষার মন খারাপ করে দিল। শ্বাস টেনে হাই পাওয়ারের লাইট বন্ধ করে ড্রিম লাইট জ্বালিয়ে দিল। সামনে এসে জিব্রানের কপাল থেকে যে হাতটা সরাবে সেই শক্তি পাচ্ছে না। তার হাত অসম্ভব কাঁপছে। বেশ কয়েকবার হাতটা এগিয়ে সরিয়ে নিল। অন্যদিকে ঘুরিয়ে জিব্রানকে বলল, হাতটা সরান, আমি মাথায় বাম লাগিয়ে দিই। জিব্রান হাত সরিয়ে একবার নিষ্পলক দৃষ্টিতে উষাকে দেখল। তারপর আহ শব্দ করে কপালের পাশ আঙ্গুল দিয়ে চেপে ধরতেই উষা ব্যস্ত হয়ে পড়ল। কি হলো আপনার? দেখি দেখি হাতটা সরান তো। জিব্রান কিছুটা চেপে উষাকে বসার জায়গা করে দিল। উষা বসে যত্ন সহকারে জিব্রানের কপালের বাম ডলে দিল। জিব্রানকে নিয়ে এত ব্যস্ত হয়ে গেল যে নিজের মাথায় ঝিমঝিম করার কথা বেমালুম ভুলে গেল। মাথায় বাম লাগিয়ে উষা আলতো হাতে মাথা টিপে দিতে লাগলো। এর মধ্যে জিব্রান একটা গা লোমহর্ষ কাণ্ড করে বসলো। বালিশ ছেড়ে উষার কোলে নিজের মাথা তুলে দিল। উষার হাত দুটো তার কোকড়ানো চুলে ডুবিয়ে দিয়ে বলল, মাথাটা একটু টিপে দাও, সাথে চুলগুলো হালকা করে টেনে দিও, আমি একটু ঘুমাই। কতদিন হলো শান্তিতে ঘুমাতে পারি না। উষা স্ট্যাচু হয়ে রইল। তার শরীরের প্রতিটা পশম দাঁড়িয়ে গেল। সারা শরীর শিউরে উঠেছে। জিব্রানের স্পর্শে তার শরীর ঠান্ডা হয়ে আসছে। শ্বাস প্রশ্বাস বোধহয় বন্ধ হয়ে যাবে যাবে অবস্থা। জিব্রান একটু নড়ে চড়ে দু হাতে উষার কোমর জড়িয়ে আরাম করে শুয়ে রইল। কোমরে হাতে স্পর্শ পেতেই উষার হৃদযন্ত্র পুরোপুরি থেমে গেল। খামচে বিছানায় চাদর ধরে চোখ বন্ধ করে ফেলল। জিব্রান বিষয়টা বুঝতে পেরে দুষ্টু হাসি দিল। মনে মনে বলল, সবে তো মাত্র শুরু, আরো কত কি যে তোমায় সহ্য করতে হবে। এখন থেকে তোমার উপর আমার রোমান্টিক অত্যাচার চলবে উষারানী। উষার পেটের মধ্যে মুখ গুজে দিল। জিব্রান তার ওষ্ঠদয় পেটে ছোঁয়াতেই উষার হাজার গুণ ঝাটকা খেল। জিব্রান হালকা করে একটা চুমু খেয়ে বলল, লাভ ইউ বউ। উষা যেন এবার জান ছায় যায় অবস্থা। বউ ডাকটা তার কানে বারবার প্রতিধ্বনি হতে লাগলো। এই ছেলে কি তাকে মেরে ফেলবে নাকি? একবার উঠে যেতে চাইলো, কিন্তু জিব্রান যে শক্ত করে ধরে রাখছে এক চুল পরিমাণও নড়তে পারল না। তার পেটের মধ্যে জিব্রানের উত্তপ্ত নিঃশ্বাস এসে আছড়ে পড়ছে। তাতে যেন উষার দম বন্ধ হওয়ার জোগান। তার মনে হচ্ছে তার শক্তি কেউ শুষে নিচ্ছে। উষা না পেরে জিব্রানের চুলে হাত বুলাতে লাগলো। মিনিট পাঁচের মধ্যে জিব্রান গভীর ঘুমে তলিয়ে গেল। উষা ভাবলো এখন উঠে চলে যাবে, কিন্তু উঠতে গেলেই
ঘুম জড়ানো কণ্ঠে জিবরান বলল। এভাবেই থাকো প্লিজ, আমাকে একটু ঘুমাতে দাও। উষা চুপ হয়ে গেল, কিন্তু তার হাত পা জমে যাচ্ছে। বেশি সময় এভাবে থাকলে সে যে স্ট্রোক করবে তা কি জিবরান জানে না? উষা কিঞ্চিত রাগ হলো। ইচ্ছে করে তাকে এমন পরিস্থিতিতে ফেলে এখন ঘুমানো হচ্ছে। উষা মূর্তির মতো এক ধ্যানে সামনে তাকিয়ে রইল। মনকে শুধু একটা বলে সান্ত্বনা দিয়ে দিল। মাঝে মাঝে অবাধ্য অনুভূতিগুলো জায়গা দিতে হয় উষা, নয়তো এরা যাবে কোথায়? মির্জা কুঠির। রাতে খাবার খেতে বসেছে সবাই। সবার মুখে আকর্ষণ এখন জিবরান। হঠাৎ কোথায় গায়েব হয়েছিল সে, আর কোথা থেকেই উদয় হলো, তাই বর্তমানে আলোচনার মুখ্য বিষয়। জিবরান কোনো কথার উত্তর না দিয়ে ব্যাকুলের মতো কিছু সময় পরপর দাঁত দেখাচ্ছে। ঈশান বাসায় এসে কিছু বলেছিল, তাই কেউ জানেওনি সে কোথায় ছিল। এদিকে পাক্কা 2 ঘন্টা উষার কোলে ঘুমিয়ে জিবরানের মেজাজ বেশ ফুরফুরে, তবে একটু মন খারাপ। বেশ কয়েকবার বড় বোন জিনিয়ার দিকে তাকিয়েও তার দৃষ্টি আকর্ষণ করতে পারেনি। জিনিয়া নিজের মতো করে সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছে। অর্ণব এক লোকমা খাবার বোনের মুখে তুলে দিতে দিতে জিবরানকে প্রশ্ন করলো, এতদিন কোথায় ছিলে শালা বাবু? জিবরান মেকি হাসি দিয়ে বলল, অন্য পৃথিবীতে। ঈশাদ গ্লাস থেকে পানি খেয়ে উত্তর দিল, তা তো বুঝতেই পারছি। আদিল একবার উপরের দিকে তাকিয়ে জিনিয়াকে বলল, ওই তো নিচে আসেনি। জিনিয়া ঈশাদের প্লেটে ভাত বেড়ে দিতে দিতে বলল, না, আমি নিচে নামতে বারণ করেছি। আদিল কথা বাড়ালো না, তবে তার মনে খুঁতকা কমেনি। সে লক্ষ্য করেছে ইদানিং উষা যেখানে থাকে অথয় সেখানেই দেখা যায় না। মনে মনে অনেক কিছু আন্দাজ করে ফেলেছে সে, তবে এখন এর বিহিত করার উপযুক্ত সময়ের প্রয়োজন। আপু আমায় তরকারি দিবি না? জিনিয়া অনেক সাহস নিয়ে তার বোনকে কথাটা বলল। যখন থেকে জিবরানকে দেখেছে জিনিয়া, তখন থেকে মুখ গোমরা করে রেখেছে, তার সাথে কোনো কথা বলেনি। জিবরানের সামনে তরকারির বাটি থপ করে রেখে অন্যদিকে চলে গেল জিনিয়া। জিবরান বুঝতে পারল ঘটনা সাংঘাতিক। তার বোম অ্যাটম বোম হয়ে আছে, একটু শুধু ফাটার পালা। জিবরান বাটি থেকে তরকারি নিয়ে অনলকে খাইয়ে দিতে লাগলো। অনল আবার অনেক মামা ভক্ত। মামাকে দেখার পর থেকেই সেই যে কোলে চড়েছে এখন অবধি নামেনি। এমনি কি বায়না ধরেছে মামার হাতে ভাত খাবে। একমাত্র ভাগ্নের আবদার তো আর জিবরান ফেলে দিতে পারে না, তাই তাকে খাইয়ে দেওয়ার কাজে নিযুক্ত আছে। অনল খাওয়া রেখে জিবরানের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আম্মু তোমার উপর রাগ করেছে মামা, একটু পর গিয়ে রাগ ভাঙিও। জিবরান এক চোখ মেরে ভাগ্নের কথায় তাল দিয়ে সুর টেনে বলল, ওকে মামু। টেবিলের নিচ দিয়ে উষার পায়ে কেউ লাথি মারতেই উষা চেঁচিয়ে উঠল, ছোট ভাইও ভালো হবে না কিন্তু। ঈশান মুখটাতে এত ইনোসেন্ট করলো যে সে কিছুই জানে না, অথচ লাথিটা কিন্তু সেই মেরেছে। কি হয়েছে বনু? আমি আবার কি করলাম? উষার মুখে অরূপ খাবার তুলে দিয়েছে, তাই সে বাকি কথা বলতে পারল না। কটমট করে ঈশানের দিকে তাকিয়ে খাবার চিবোতে লাগলো। মনে হচ্ছে খাবার নয়, ঈশানকেই চিবোচ্ছে। ঈশান এক ঝলক বোনের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি রে জনিরার মা, তোর মনটা আজ এত খুশি খুশি কেন? উষা ফট করে একবার জিবরানের দিকে তাকিয়ে ইতস্তত ভঙ্গিতে বলল, কই না তো। অরূপ গাল টিপে হেসে ঈশাদকে বলল, বুঝিস না কেন ইসরাত, আজ তো মন খুশি খুশি থাকবে, স্পেশাল মানুষ এসেছে যে। উষা অরূপের কাঁধের দিকে মৃদু চাপড় মেরে চেঁচিয়ে উঠল, ভাইও আজ তুমিও এদের সাথে জয়েন হয়েছো? অরূপ উচ্চস্বরে হাসতে লাগলো। ঈশান আবারও পা দিয়ে খোঁচা মেরে শয়তানি হাসি দিয়ে বলল, এতদিন তো কেঁদে কেঁদে বালতে ভরিয়ে ফেলেছিস কালোর মা, আজ যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেছিস। এবার উষা রাগলো না, জিবরানের দিকে আর চোখে তাকিয়ে লজ্জায় লাল হয়ে গেল। তা দেখে ঈশাদ টিটকারির সুরে বলল, দেখ দেখ জরিনার মা কেমন ব্লাশিং হচ্ছে।
আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে। আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।